প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের নিউ ইয়র্ক বাংলা লাইফের এই আয়োজনে। আমি রানা ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা জানেন যে প্রতিদিন এই সময়ে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশিদের নিয়ে কথা বলে থাকি এই প্ল্যাটফর্মে। এর ব্যতিক্রম আজ নয়, আজ আমরা কথা বলতে চাই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের রাজনীতি অঙ্গন নিয়ে। এবং আপনারা জানেন যে গতকাল প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের। সেখানে বেশ কিছু বিষয় ছিল। প্রায় ২৬ মিনিটের এই ভাষণে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আজ সারাদিনই আসলে বাংলাদেশ এবং বাংলাদেশি এবং বাঙালিদের মধ্যে এক ধরনের আলোচনা সমালোচনা যেমন রয়েছে, তেমনি রাষ্ট্রর এই বিষয়গুলো নিয়ে সারা পৃথিবীতেই হচ্ছে বিভিন্ন ধরনের আলোচনা। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাই। আর আলাপ করবার জন্য আজকের আয়োজনে আমরা যুক্ত করেছি সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের চেয়ারম্যান এমডি ফজলুল হক। আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ। এবং স্পেন থেকে তরুণ ব্যবসায়ী মশিউর বাবু আমাদের সাথে যুক্ত হয়েছেন। মশিউর বাবু ভাই, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। আমি শুরু করতে চাই সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনাকে দিয়ে। আপনি আমাদের আজকের যে কজন আমরা এখানে যুক্ত আছে তার মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিক্ষার্থী। আপনি বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে কি প্রত্যাশা করছেন? যে বৈষম্যহীন, শোষণমুক্ত, মানবিক, গণতান্ত্রিক একটা বাংলাদেশ যেটা দেখতে চাই এবং নতুন বাংলাদেশের যে পথ আমরা তৈরি করে চলেছি সবাই মিলে, সেখানে আপনার প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ। এই চমৎকার আয়োজনে আমি সংশ্লিষ্ট হতে পারছি বলে আমার কাছে ভালো লাগছে এবং এটা গুরুত্বপূর্ণ একটা আয়োজন। এই সময় সন্ধিক্ষণে অত্যন্ত সংকটকাল বাংলাদেশের জন্য, সংকট এবং সুযোগ দুটোই আছে। আর আপনি যে কথাটা বলেছেন যে গণতান্ত্রিক, শোষণহীন, মানবিক ইত্যাদি যে অত্যন্ত গালভরা পৃথিবীর কোনো একটি সমাজ, এটা সকলেরই আশা থাকে, কিন্তু পৃথিবীতে কোনো কালেই কখনো এখনো না এরকম একেবারে আদর্শ সমাজ, মানুষের সমাজ কখনো আদর্শ হয়েছে। আদর্শের আকাঙ্ক্ষা থাকে ভালো। এবং আমরা অনেক সাফার করেছি। একটা ৩০ লাখ শহীদের রক্তের উপর দিয়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিপুল ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে। ফলে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণহীন সমাজের প্রত্যাশা নিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। এবং ওই স্বাধীনতা একবারই হয়। দ্বিতীয় স্বাধীনতা যে কথাটা, সেটা হচ্ছে হয়তো একটা মানে কর্তৃত্ববাদী শাসনের অবসান হওয়াকে লোকে আবেগের ব্যাপার ছিল, হয়তো আবেগের ব্যাখ্যা। কিন্তু স্বাধীনতা একবারই হয়, যাই হোক, সেটা একটা কথা। তবে কালকে আমি নিজে আমার ঘরে এখানে নিউ ইয়র্কে বসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্য পুরোপুরি ভাষণ শুনেছি। উনি মানে লিখিত ভাষণ পাঠ করেছেন, আমি দেখলাম। ফলে লিখিত হওয়ার কারণ হয়টা কি, এমনিতেই তো প্রথম শিক্ষকতা করেছেন, তারপর গত ৩০-৩৫ বছর থেকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছেন। তার বক্তব্য সম্পর্কে, ধারণা সম্পর্কে, কি বলা উচিত ইত্যাদি সম্পর্কে তার একটা এমনিতেই স্পষ্ট ধারণা আছে। বাংলাদেশ সমাজ সম্পর্কে তার ধারণা আছে, সমাজের প্রত্যাশা সম্পর্কে তার ধারণা আছে। সব কিছু মিলিয়ে তিনি না লিখেও বলতে পারতেন। এক্সটেম্পর তার বক্তব্য আমি অনেক সময় শুনেছি। ফলে তিনি লিখিত বক্তব্য পাঠ করেছেন দেখলাম, এবং সেটাতে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো তিনি টাচ করেছেন। তো আশা প্রকাশ করেছেন, এবং সেই আশার সাথে কোনো ব্যক্তি দ্বিমত প্রকাশ করা উচিত না। একটা ভালো, একটা সমৃদ্ধ বাংলাদেশ তৈরির জন্য, শোষণহীন মানবিক বাংলাদেশ তৈরির জন্য গণতান্ত্রিক বাধা অনেক। সাম্প্রতিক যে 15 বছরের শাসনের অবসান হলো, সেই সময় আমরা গণতন্ত্রের বিপুল ব্যর্থতা দেখেছি, লঙ্ঘন দেখেছি দুর্ভাগ্যজনকভাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তার অতীতেও আমরা মানে বাংলাদেশ সৃষ্টির পর থেকে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, তার হত্যাকাণ্ডের পর থেকে যে বাংলাদেশ আমরা দেখেছি, সেখানে আমরা সবসময় কর্তৃত্ববাদী মানে শাসনই দেখে এসেছি। ফলে আমাদের ইনস্টিটিউশনগুলো কখনো প্রপারলি ডেভেলপ, সেই জায়গা থেকেই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, এবং ছাত্র জনতা দায়িত্বে নিয়ে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করে ডক্টর মোহাম্মদ
ইউনূসকে। এবং তিনি দায়িত্বভার গ্রহণ করে কালকের ভাষণের মধ্যে বলেছেন যে আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে জনগণ সত্যিকার অর্থেই এই রাষ্ট্রের মালিক হবেন, ক্ষমতার উৎস হবেন এবং বিশ্ব দরবারে একটি মানবিক এবং কল্যাণকর রাষ্ট্র হিসেবে যেন বাংলাদেশ মাথা তুলে দাঁড়ায়, সেই বিষয়গুলো তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন। আমি এইখানে একটু প্রশ্ন করতে চাই ফজলুল হক আপনার কাছে, যে মানবিক রাষ্ট্র হতে হলে আসলে মানবাধিকার সমন্বিত থাকতে হয়। আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে কিভাবে সেই জায়গাটা নিশ্চিত হতে চান? থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে সাম্য, মানবতা, গণতান্ত্রিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যে বাংলাদেশ গঠন করা হয়েছিল, যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, সে আশা আকাঙ্ক্ষা আজও আমাদের পূরণ হয়নি, আমরা পূরণ করতে পারিনি। আমরা সংঘাত, হানাহানি, নৈরাজ্য, সন্ত্রাস আমরা কখনো চাই না। আমরা চাই একটি মানবিক, একটি গণতান্ত্রিক, একটি মানবাধিকার সম্পূর্ণ, যেখানে ন্যায় বিচার, মানুষের মানবাধিকার সুরক্ষিত হবে, সেরকম একটা রাষ্ট্র সমাজ, সেরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। স্বাধীনতার 53 বছর পার হওয়ার পরও আমরা যদিও স্বাধীনতা পেয়েছি, মুক্তির স্বাদ পেলেও আমরা সার্বিকভাবে আসলে আমরা কেউ স্বাধীনতা লাভ করতে পারিনি, আমরা মুক্তি পাইনি। বিভিন্ন থেকে, নৈরাজ্য থেকে, সন্ত্রাস থেকে, বৈষম্য থেকে আমরা এখনো মুক্তি পাইনি। আমরা এই ছাত্র জনতার বৈষম্য আন্দোলনের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদের যে সুযোগ হয়েছে, এখনই আমাদের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি মানবিক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের কাছে একটি সুযোগ এসেছে। সেই সুযোগ যাতে কোনো মতে কোনো মহল নস্যাৎ করতে না পারে, সেই দিকে আমাদেরকে সকলকে। আমি এখান থেকে যদি একটা প্রশ্ন করি, যে এই ছাত্র জনতার বিপ্লবের পরে একটা সময় বাংলাদেশের পুলিশ প্রশাসন স্থবির হয়ে পড়েছিল। প্রশাসন সেই সময় বিভিন্ন জায়গায় যে সংখ্যালঘুদের উপরে, হিন্দু সম্প্রদায়ের উপরে যে হামলার কথা উঠছিল, সেখানেও কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ এক ধরনের সংহতি প্রকাশ করেছে, এক ধরনের সবাই মিলে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু আপনি দেখেছেন যে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমে ভিন্নভাবে দেখানোর চেষ্টা হচ্ছে, প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এই যে বিষয়গুলো আপনি বলছেন যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র যেতে হয়, আসলে বাংলাদেশে এই সব জায়গায় কি ধরনের দৃষ্টি রাখা উচিত? আমরা দেখতে পাই যে কোনো সংঘাত, যে কোনো পরিবর্তনের সাথে সাথে কিছু কিছু কুচক্রী মহল এটাকে নস্যাৎ করার জন্য কিছু ষড়যন্ত্রমূলক কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করে। ঠিক বাংলাদেশও এরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যখন সরকারের পতন হয়েছে, সারা দেশে একটা বিপ্লব ঘটে গেছে, ঠিক সেই মুহূর্তে কিছু কতিপয় দুষ্কৃতিকারী লোক হয়তোবা চেষ্টা করেছে, কিন্তু সেই সংখ্যালঘুদের উপর কিছু হামলা, তাদের কিছু নস্যাৎ করার জন্য, রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য, কিন্তু সেটা কোনোভাবে সফল হয়নি। ছাত্র জনতা যেভাবে বিপ্লবের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে, স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে, ঠিক তেমনিভাবে সেই ছাত্র জনতা মসজিদ, মন্দির, গির্জা সব জায়গায় গিয়ে তাদেরকে সংরক্ষণ করার জন্য তাদেরকে পাহারা দিয়েছে, যাতে তাদের উপর, সংখ্যালঘুদের উপরে যাতে কোনো ধরনের অত্যাচার বা তারা নির্যাতনের শিকার না হয়, তারা ঠিক সেইভাবে সেফগার্ড হিসেবে তারা কাজ করেছে আমি মনে করি। এবং আমি আমাদের পার্শ্ববর্তী ভারতের একজন সাক্ষাৎকার দেখেছি, সেও বলেছে, স্বীকার করেছে যে যেই পরিমাণ কথা এসেছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, তারা দেশ ছেড়ে আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে যাওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু ওনার ভাষ্যমতে, ওনার বিবৃতিতে আমরা দেখতে পেয়েছি যে কোনো সংখ্যালঘু, কোনো বিধর্মী বা হিন্দু সমাজ ওই ইন্ডিয়াতে বা ভারতে যাওয়ার জন্য তেমন কোনো চেষ্টা করে।
আমরাও চাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি বাংলাদেশ চলবে, সবার যেখানে সমান অধিকার থাকবে। আমি একটু মুশির বাবু আপনার কাছে আসতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের একটা বড় অংশ জুড়ে ছিল প্রবাসীদের অবদান নিয়ে, এবং প্রবাসীদের সহায়তাও চাওয়া হয়েছে, এবং একই সাথে প্রবাসীদের মর্যাদা রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপের কথাও বলা হয়েছে, যা শিগগিরই আসলে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এমনটা বলা হচ্ছে। এবং এটাও বলা হচ্ছে যে বৈধ পথে রেমিটেন্স পাঠানোটা খুব জরুরি, কারণ নতুন বাংলাদেশ গড়ার জন্য একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, সেখানে বিশেষ প্রয়োজন হবে আপনাদের সহযোগিতা, এবং এ সম্পর্কে আপনাদের সাথে পরামর্শ করার কথা বলা হয়েছে। এই সার্বিক বিষয়গুলো একজন প্রবাসী তরুণ হিসেবে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ রানা ভাই। আসলে ছাত্র জনতার যে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনে আমরা সফল হয়েছি, সেখানে আজকে আমরা সুন্দরভাবে কথা বলতে পারছি। আমরা চাই এই পরিবেশটা বজায় থাকে, আমরা যেন কথা বলতে পারি। সেটা আপনার মাধ্যমে সারা দেশে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে হ্যাঁ, শুধু আমরা কথা নয়, আমরা কাজে উঠা চাই যে আমাদের বাক স্বাধীনতা, এবং সমালোচনা হবে সেটা যদি গঠনমূলক হয়, সেটা গ্রহণ করার মানসিকতা আমাদের গণতান্ত্রিক ভাবে থাকতে হবে। সমালোচনা করা মানে একজন আমার শত্রু, এই ধারণা থেকে আমাদের বের হতে হবে। প্রথমে নতুন বাংলাদেশে আমাদের একটা নতুন চাওয়া যে গঠনমূলক সমালোচনার জায়গাটা থাকে, শুধু প্রশংসার জায়গা থেকে বেরিয়ে সমালোচনারও একটা সুযোগ তৈরি হোক, সেটাকে অবশ্যই গঠনমূলক হতে হবে। আর একজন প্রবাসী হিসেবে হ্যাঁ, আমিও মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছি। উনি শেষের দিকে এসে বলেছেন যে প্রবাসীরা দেশের সম্মানে তারা আসবে এবং সম্মানের সাথে যাবে, এই জন্য আমি তাকে সাধুবাদ জানাই। তবে সেটা আসলে প্রক্রিয়াটা কেমন ভাবে কিভাবে হবে সে ব্যাপারে অল্প সময় তিনি হয়তো বিস্তারিত বলতে পারেননি, কোনো এক সময় হয়তো আমরা জানতে পারবো। সেই প্রক্রিয়াটা আসলে আপনারা কিভাবে চান, সেটাও যদি আপনারা মাধ্যমে চান। আসলে আমরা যেটা হচ্ছে যে বিভিন্ন বিমানবন্দরে আমরা অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হই। আমরা চাই না যে এগুলোর পুনরাবৃত্তি হোক। নতুন করে যদি শুরুই হয়, সেটা আমরাও যেন সম্মানের সাথে যাই, সম্মান নিয়ে ফিরে আসি, সেটা আমরাও চাই। আপনি কি আরো স্পেসিফিক করবেন আসলে কি চাওয়া আপনাদের? আমাদের অনেক সময় ধরেন আমরা দেশে যখন যাচ্ছি বিমানবন্দরে আমাদেরকে প্রয়োজনের অতিরিক্ত কিছু চাওয়া হচ্ছে, যে এটা দিয়ে যান, এটা রেখে যান। এটা আমাদের জন্য একটা বিড়ম্বনা। এমনিতেই তো আমরা দীর্ঘদিন পরিবার থেকে, দেশ থেকে দূরে থাকি, এবং যখন বিমানবন্দরে নেমেই একটা মানুষ এরকম পরিস্থিতির সম্মুখীন হয়, তখন আসলে সেটা খুব একটা গ্রহণযোগ্য মনে হয় না আমাদের কাছে। আমার মনে হয় এই বিষয়ে একটু সচেতনতা থাকা উচিত, যে বিমানবন্দরে যে শুধু সম্মান নয়, আমরা ফুলও চাই না, কিন্তু আমরা হচ্ছে যে টাকাটাও চাই না। ফুল না দেন অন্তত টাকা আমরা চাই না। হ্যাঁ, এরপরে আমরা এই বাংলাদেশের এই পাসপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হই। সেটা কেন হয় যথাযথ কর্তৃপক্ষ সেটা ভেবে দেখবে। হয়তো আমাদের অন্য যে কোনো দেশের পাসপোর্ট নিয়ে গেলে আপনার ভিসাটা দেখা হবে যে ভিসাটা আসল কিনা। এটা দুঃখজনক হলেও সত্যি, আপনি যখন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যান, আমাদের আর একটা বেশি পরীক্ষা দিতে হয় যে আমার পাসপোর্টটা আসল কিনা। এই প্রসেসটা পার হতে হয়, কিন্তু বাংলাদেশ হিসেবে আমাদের অতিরিক্ত একটা প্রসেসিং এর মাধ্যমে বেশি প্রসেসিং করতে হয়, সেটা হচ্ছে যে আমার পাসপোর্টটা আসল কিনা। এটা খুবই দুঃখজনক। যখন থাকি বিমানবন্দরে যাই, আমার হাতে নিয়ে দিলে এইভাবে 2-3টা বাড়ি দেয় যে আমার ছবিটা পড়ে যায় কি, আমার পাসপোর্টটা আসল কিনা। এটা দুঃখজনক। আমি যথাযথ কর্তৃপক্ষ এর সমাধান দিতে পারবে, তবে আমরা এই ধরনের পরিস্থিতি চাই না। শুধু দেশের বিমানবন্দরেই নয়, বিশ্বের কোন বিমানবন্দরে আমরা এই পরিস্থিতি চাই। আমরা সম্মান দিব এবং আমরা সম্মান পেতেও চাই। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর যে আহ্বান রেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, সেখানে আপনি একজন প্রবাসী হিসেবে অন্য প্রবাসীদের কে কি বলবেন, কিভাবে আসলে এটাকে নিশ্চিত করা যায়? হ্যাঁ, না, আমরা এটাকে স্বাগত জানিয়েছি এবং আমরা বৈধ পথেই পাঠাচ্ছি, এবং আমরা এটা সবাই আমরা একমত যে আমাদের বৈধ পথেই পাঠাতে হবে, কারণ রেমিটেন্সটা আমাদের দেশের এই মুহূর্তে শুধু নয়, সবসময় প্রয়োজন দেশের উন্নতির লক্ষ্যে। যদি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ করি, যে কেন একটা সময় দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে হুন্ডিকে উৎসাহিত হয়েছে প্রবাসীরা, এবং বৈধ পথে রেমিটেন্স আসার প্রবণতা কম ছিল, সেখান থেকে আসলে বেরোনোর জন্য পদক্ষেপগুলো কি হতে পারে বলে আপনি মনে করেন একজন প্রবাসী হিসেবে? আমার মনে হয় এটা একটা দুঃখজনক দিক আমাদের। মানে স্পেন থেকে যিনি বলছেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি তার সাথে একমত, কিন্তু সমস্যা হচ্ছে
আনফর্চুনেটলি আমার নিজের ধারণা, আশঙ্কা যত, সেটা হচ্ছে কমপক্ষে অর্ধেক অর্ধেক অর্থ বিদেশ থেকে যা রেমিটেন্স দেয়, অর্ধেক অর্থ মানে ওই হুন্ডির মাধ্যমে যায়। হুন্ডির মাধ্যমে কেন যায়? সেটা হচ্ছে ওই যে বিদেশে যারা টাকা পাচার করে তারা সব নিজের পকেটে ঢাকা এয়ারপোর্ট, চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে নিয়ে বের হয় না। তাদের টাকাটা আসলে বিদেশে যে রেমিটেন্সের টাকা, ফরেন এক্সচেঞ্জের টাকা, ডলার, পাউন্ড ইত্যাদি বিদেশে থেকে যায়, ওই অ্যাডভাইসটা কেবল দেশে যায়, ইনস্ট্রাকশনটা যে অমুক অত টাকা দাও। ফলে এই মানে বিদেশে ফরেন এক্সচেঞ্জটা থেকে যাচ্ছে, দেশে অসৎ লোকরা সেই টাকাটা দিয়ে দিচ্ছে। ওই টাকাটা সে যখন বিদেশে ওই পার্টিকুলার লোক পাচার করার যেটা কথা বলা হচ্ছে, তার একটা অংশ এইভাবে তারা বিদেশে যখন আসে তখন ফরেন এক্সচেঞ্জটা তার জন্য অপেক্ষা করে তাদের কোনো ফিকটিশিয়াস অ্যাকাউন্টে ইত্যাদি ইত্যাদি। ফলে এইটার ব্যাপারে সরকার বিভিন্ন সময়ে মানে রেমিটেন্সের মূল্যমান বাড়িয়ে দিয়েছে, যে আবার বোনাস বাড়িয়ে দিয়েছে, তাতেও কাজ হয় না। তাতেও যত সরকার যেই রেটে দিক, এই হুন্ডিওয়ালারা তার থেকে আরো কিছু বেশি দিক। এটা একটা দুঃখজনক ব্যাপার। এটা হচ্ছে একটা দিক। আর একটা হচ্ছে অনেক দেশে মানে এনাফ সব জায়গায় মানে বৈধ পথের রেমিটেন্স পাঠানো। ধরো যাক সোনালী এক্সচেঞ্জের যুক্তরাষ্ট্রে 6টা বা 8টা ব্রাঞ্চ আছে, পৃথিবীর অন্যান্য দেশে হয়তো আছে, কিন্তু যেখানে পৃথিবীব্যাপী 1 কোটি 1.25 কোটি প্রবাসী আছেন এবং অনেক দেশে যেখানে 100টা ব্রাঞ্চ হতে পারে বা 100টা 1000টা ইউনিট হতে পারে, সব সময় যে একবার ব্রাঞ্চ হতে হবে তা না, অন্যদেরকে মানে একটা কমিশনের ভিত্তিতে দায়িত্ব দেওয়া যায়, তারা টাকাটা নিতে পারে, তারা পাঠাবেন, এরকম বাংলাদেশে অধ্যুষিত মানুষ যেখানে বেশি আছে সেখানে আসলে কোনো না কোনো ভাবে তাদের প্রতিনিধিত্ব থাকা দরকার, তাতে আসলে রেমিটেন্স এইটা আরেকটা হচ্ছে যে আপনার এই যে শ্রীলঙ্কা যে গ্যাস সিচুয়েশন ফেস করলো বাংলাদেশের মতোই, সেখানে মানে সরকার ভেঙে গেল ইত্যাদি হতো, তারপরে তারা প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা আমাদের প্রবাসী বন্ড একটা চালু করেছেন ফরেন এক্সচেঞ্জ দেওয়ার জন্য, তাতে করে $5-7 বিলিয়ন তারা পেয়েছেন। বাংলাদেশিদের যদি এই ধরনের আহ্বান জানা হয়, আমার মনে হয় 15, 20, 25 বিলিয়ন পাবে। বাংলাদেশের এই ধরনের ডলার আসলে IMF থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বাংলাদেশ যে লোন বাকি আছে 2 বিলিয়নের মতো আরো বেশি, এটাও লাগবে না, অতিরিক্তও লাগবে না। এবং রেগুলার যদি ফরেন এক্সচেঞ্জটা বাংলাদেশের রেমিটেন্সের 75% যদি সত্যি সত্যি বাংলাদেশের বৈধ পথে যায়, বাংলাদেশ কোন রকম মানে বৈধ মানে রিজার্ভ সংকটে মিটবে না। মানে আমাদের একটা দারুণ সম্ভাবনার কথা আপনি বলেছেন, যেখানে বাংলাদেশের প্রবাসীরা আসলে বাংলাদেশের অর্থনীতিতে একটা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিশ্চয়ই বাংলাদেশের বর্তমান সরকার বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন, এই প্রত্যাশা আমরা রাখতেই পারি। একই সাথে আপনার কথা থেকে আমি যদি একটু মশিরবাবু আপনার কাছে আসতে চাই, যে অর্থনৈতিক পুনর্গঠনে আসলে প্রবাসীদের যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ আছে, একই সাথে দেশের পুনর্গঠনের কথা বলি, যে রন্ধে রন্ধে দুর্নীতি যেখানে যুক্ত হচ্ছে, সেই দেশকে যদি পুনর্গঠিত করতে হয় এবং দক্ষতার একটা ব্যাপার আছে। আপনারা যারা দেশের বাইরে আছেন, একটা বিশাল অংশ, তারা আসলে সেই দক্ষ জনশক্তি বাংলাদেশের পুনর্গঠনে কি ধরনের ভূমিকা রাখতে পারেন, আপনি একজন তরুণ হিসেবে কিভাবে ভাবেন? আমরা প্রবাসীরা আমরা মনে হয় যে আমরা যারা দেশের বাইরে থাকি তারা দেশকে একটু বেশি ভালোবাসি, এটা আমাদের দাবি, ব্যক্তিগত দাবি, কারণ আমরা দেশ থেকে দূরে থাকি, আমরাও বিশ্বাস করতে চাই এটা। এবং আমাদের কিন্তু আসলে মনে হয় কি অনেকগুলো সেক্টর আছে যেগুলোতে যদি আপনি সরকার যদি নিশ্চিত করতে পারে যে আমার বিনিয়োগটা আমি ফেরত পাবো, তাহলে কিন্তু বিনিয়োগকারী অনেক আছে, বিনিয়োগ করতে পারে এমন প্রবাসী অনেক আছে। হয়তো আমি পারবো না, কিন্তু আমার মতো অনেকেই আছে যারা অনেক বড় অঙ্ক বিনিয়োগ করতে পারে, সেটা স্বাস্থ্য খাতে করতে পারে, সেটা শিক্ষা খাতে করতে পারে, এবং আমরা করতে চাই। কিন্তু সমস্যাটা কোথায় হয় যে আমরা আসলে ভরসা পাই না যে বিনিয়োগটা করলে আমার মূলধনটা ফেরত আসবে কিনা, সেখানে আমার নিরাপত্তা নেই। ওই যে বললেন দুর্নীতি, আমার একটা পারমিশন নিতে যে অফিসে ঘুরতে হবে, আমি চিন্তা করার দরকার নাই, আচ্ছা আমি আমার ইউরোপে ফিরে যাই, সেখানেই আমি কিছু করার চেষ্টা করি।
হ্যাঁ, মানে বিনিয়োগ সুনিশ্চিতভাবে যদি বিনিয়োগ ফেরত পাবার হ্যাঁ, সরকার নিশ্চিত করতে পারে। হ্যাঁ, বিনিয়োগ করতে পারে এবং সেই বিনিয়োগের শতাংশ অর্থনৈতিক চাকাকে ঘুরিয়ে দিতে পারে। আমি একটু ফজলুল হক আপনার কাছে আসতে চাই যে আপনি জনশক্তি নিয়েও কাজ করেন, সেখানে আপনার এক ধরনের অভিজ্ঞতা আছে। সেখান থেকে যদি বলি যে বাংলাদেশের জনশক্তি বাইরে প্রেরণের ক্ষেত্রে একটা কথা রয়েছে যে অনেক খরচ বেশি হয়ে যায়, যার কারণে আসলে কাঙ্ক্ষিত সুফল আয় করে কাঙ্ক্ষিত সুফল পায় না। এটা কেন ঘটে এবং এটা রোধ করার কি উপায় আছে কিনা? ফজলুল হক। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমাদের ব্যয়বহুল, তার পিছনে বেশ কয়েকটি কারণ আমাদের কাজ করে। তার মধ্যে হলো সবচেয়ে যেটা যে দুর্নীতি। দুর্নীতি কখনো নিধন করা যায় না, দুর্নীতিকে নিয়ন্ত্রণে রাখতে হয়। তো জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আপনি যদি দেখেন যে মালয়েশিয়ার কথা যদি বলি, পেপার পত্রিকায় মিডিয়াতে আমরা দেখেছি সিন্ডিকেশনের ব্যাপার, সিঙ্গাপুরে আমরা দেখেছি সিন্ডিকেশনের ব্যাপার। তারপর নতুন নতুন যে কান্ট্রিগুলো ওপেন হচ্ছে সেখানে কতিপয় অসাধু ব্যবসায়ী যারা মনোপলি বিজনেস করার জন্য লোভের বশীভূত হয়ে তারা ওই দেশে গিয়ে ওই দেশের গভর্নমেন্টকে বোঝায় যে আমরা কতিপয় লোক আমরা তোমাদেরকে স্কিল আনস্কিল্ড কর্মী তোমাদেরকে আমরা সাপ্লাই দিব, তো তোমরা আমাদের কাছ থেকে এই সুবিধা পাওয়া। যখন বিদেশে গিয়ে ওই দেশের জনশক্তি রপ্তানিকারক সেক্টরকে বা মিনিস্ট্রিকে বোঝানো হয়, যখন তারা বুঝে যে এখানে যদি আমরা এইভাবে করি তাহলে আমরা কিছু ফাইন্যান্সিয়াল আমরা কিছু স্বার্থ পাবো, তখন সেই ক্ষেত্রে ওরা কনভিন্স হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমাদের বাংলাদেশ সরকার, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ঠিক তেমনিভাবে বোঝানো হয় যে এটা যে 3000 বা 2500 লাইসেন্সের মাধ্যমে যদি আমরা প্রেরণ করি তাহলে আমাদের এটা কন্ট্রোলের বাইরে চলে যাবে। এই ধরনের কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং বুঝিয়ে আমাদের সরকারকে ওইভাবে নিয়ে আসা হয়। নাকি এই অভিযোগও রয়েছে যে সিন্ডিকেট করা, সেখানে আসলে ব্যবসায়ী জনশক্তি রপ্তানির সাথে যারা জড়িত আছেন তারা এবং বিভিন্ন মহলের যে কর্মকর্তাদের যোগ সাজস এক ধরনের সিন্ডিকেট, সেটার কারণে আসলে বেড়ে যায়। নিশ্চয়ই সেই সিন্ডিকেট ভাঙতে হবে, কারণ দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ আমরা চাই। আরেকটা বিষয় যদি একটু নিয়ে আসতে চাই সামনে মশিউর বাবু আপনার কাছে, যে বিভিন্ন দূতাবাসে বাংলাদেশিদের সেবা প্রাপ্তিতে কিছু ঘাটতির কথা বিভিন্ন সময় শুনি। সেই ঘাটতিগুলো কি দূর করার সুযোগ আছে কিনা, এবং এই যে নতুন বাংলাদেশের যে আয়োজন চলছে সেখানে এই বিষয়গুলো আসলে অ্যাড্রেস করার প্রয়োজনীয়তা থাকে? প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কারণ এই অভিযোগটা আমাদের দীর্ঘদিনের। আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিড়ম্বনার শিকার হই। আমাদের বিভিন্ন কাগজপত্রের প্রয়োজন হয় আমাদের বিদেশে থাকার কারণে, যেগুলোতে আমরা অনেক সময় বিড়ম্বনার সুযোগ হয়। তবে এটা প্রশংসনীয় যে তুলনামূলক কিন্তু সময় যত যাচ্ছে অন্তত আমাদের স্পেন এমবাসিতে তাদের কর্মকাণ্ডে আমরা মানে সন্তুষ্ট প্রকাশ করতে পারি। তবে বিচ্ছিন্ন কিছু অভিযোগ তো সবসময় থাকেই, সেটা রয়েছে। তবে স্পেন এমবাসিতে আমাদের বাংলাদেশের যে এমবাসি রয়েছে তাদের কাজে আমরা সন্তুষ্ট এখানে। তবে আরো জবাবদিহিতার জায়গা যদি থাকে সেখানে আমার মনে হয় যে তারা আরেকটু উন্নত হতে পারে, এবং সেটা খুবই প্রয়োজন, আমাদের জন্যই প্রয়োজন। এবং সবাই মিলেই আসলে অংশ নিতে হবে নতুন বাংলাদেশ। আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে আসতে চাই যে স্বাধীন গণমাধ্যম এবং সমালোচনা করতে পারে, বাক স্বাধীনতা আছে, এরকম একটি গণমাধ্যম এর জায়গা থেকেও আমরা দেখতে চাই নতুন বাংলাদেশে। সেখানে আসলে যে অতি সম্প্রতি যে সময়গুলো চলে গেল সেখানে সংকটটা কি দেখেছেন আপনি গণমাধ্যমগুলোর, এবং সেই সংকট থেকে আসলে কিভাবে উত্তরণ করতে পারে একজন সংবাদকর্মী হিসেবে কিভাবে বিশ্লেষণ করবেন? এটা খুবই দুঃখজনক যে সংবাদপত্রের স্বাধীনতা অনেকাংশে মানে অনুপস্থিত ছিল বা কম ছিল। সংবাদপত্রের সংবাদ মাধ্যমের স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। তো একটা তৃতীয় বিশ্ব উন্নয়নশীল দেশে অবশ্য সব দেশেই রেসপন্সিবল ভূমিকা পালন করা উচিত সংবাদ মাধ্যমের, কিন্তু তাদেরকে আমরা
সরকার বা কর্তৃপক্ষ বলে দেবে কোনটা রেসপন্সিবল, কোনটা দেশপ্রেম, কোনটা দেশদ্রোহিতা, এটা ঠিক না। ফলে মত প্রকাশের স্বাধীনতা এটা খুবই দরকার। এই যুক্তরাষ্ট্রেরই একজন ফাউন্ডিং ফাদার বলেছিলেন, যদি আমাকে চয়েস দেওয়া হয় একটা রাষ্ট্র যেখানে মানে যেখানে সংবাদ মাধ্যম থাকবে না অথবা সংবাদ মাধ্যম থাকবে, আমি সংবাদ মাধ্যম থাকবে সরকার থাকবে না, এইরকম রাষ্ট্র চাই। এইরকম কথা। সংবাদ মাধ্যম আসলে যদি সুন্দর করে কাজ করতে পারে, সঠিকভাবে কাজ করতে পারে, একটা রাষ্ট্র চলতে পারে সঠিকভাবে। হ্যাঁ, গাইডেন্স পায় এই একটা। আরেকটা হচ্ছে যে একটু বিভিন্ন লোক মত প্রকাশ করে, এই যে ধরা যাক ফারাক্কার পানি বা এই যে ওরা কি রোধ করে দিয়েছে, ওরা কি জোর করে আমাদের দেশে ফ্লাড ঠেলে দিল, আপনি প্রথম আলোতে পড়েন একটা বিবরণ পাবেন, আর একটা ফলে লোক অপিনিয়ন, সুস্থ অপিনিয়ন ফ্রেম করে একটা সুযোগ পায়। প্রবাসীদের ব্যাপারে আমি দুটো কথা বলবো। নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রে আমরা যা শুনি, মানে এম্বাসিগুলো, কনসুলেটগুলো ভালোভাবে জনগণ সার্ভিস দিয়ে আসছে বছর পর বছর। আমাদের একটা সমস্যার কথা বলি, আমরা যেই মুহূর্তে বাংলাদেশের কোনো ধরা যাক রাষ্ট্রীয় যানবাহনে, বিমানে চড়ি অথবা বাংলাদেশের দূতাবাসে, কনসুলেটে যাই, আমাদের আচরণ কিন্তু বাইরে যখন আমি আমেরিকান বা কোনো বিদেশি অন্য মাধ্যমে অন্য যাই, আমি লাইন ধরি। বাংলাদেশ দূতাবাসে, কনসুলেটে গেলে আমি আবার চাই যে আমাকে অগ্রাধিকার দাও। ওই যে বাংলাদেশের টেন্ডেন্সিটা এটা একটা। আর এই যে বিদেশ থেকে মানে বাংলাদেশে গেলে ওয়ান স্টপ শপিং, যেটা মশিউর সাহেব বলেছেন, ওয়ান স্টপ শপিং দরকার হচ্ছে পারমিশনগুলো আগে থেকে যদি বিদেশ থেকে নেওয়া যায়, এইটার একটা যদি করা যায়। তা না হলে দেশে গিয়ে বছর পর মাসের পর মাস যদি ঘুরতে হয় বিভিন্ন ধরবে এইটা। আর এই যে সাউথ কোরিয়া, চায়না, ইন্ডিয়া, তাদের প্রবাসীদের থেকে হিউজ হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট পেয়েছে, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ তাদের প্রবাসীরা দেশে গিয়ে বিভিন্ন কাজে উল্লেখযোগ্য কাজ করছে। সেই ধরনের আমাদের দেশে আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে, এদেরকে যদি এক্সপ্লয়েট না করা হয়, চুরি ডাকাতি ইত্যাদির ব্যাপারে তারা যদি সবসময় তটস্থ না থাকে, তাহলে অনেক প্রবাসী দেশে যেতে পারবে। একটা হচ্ছে আইন শৃঙ্খলা। আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, এটা বেশি বাড়িয়ে বলা হচ্ছে, আমাদের দেশে যত্রতত্র যে গার্বেজ ফেলে রাখে, একবারে ভয়ঙ্কর দুর্গন্ধ ইত্যাদি, এটাতে অনেক প্রবাসী মানে বিদেশে ক্লিন থাকতে থাকতে গ্রামের দরিদ্র ফ্যামিলির লোকও এইটাতে অভ্যস্ত হয়ে যায়, ফলে দেশে গেলে এটাও তাকে পুট অফ করে, এইসব তৈরি হয়ে যায় একটা অভ্যস্ততা। ফলে এই সমস্ত জিনিস যদি মোটামুটি ডক্টর ইউনূস বিশ্বব্যাপী ঘটেছেন, এবং তার সরকারে এমন অনেকে আছেন যাদের এই আন্তর্জাতিক অভিজ্ঞতাটা আছে, তারা যদি এই ধরনের একটা সবকিছুকে হিসাবে নিয়ে, নিরিখে নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার দিকে এই প্রবাসীদের আকৃষ্ট করতে পারেন, প্রবাসীরা অনেকে যদি বাংলাদেশে ইনভেস্ট করে, সেখান থেকে বাংলাদেশ টেন্স অফ বিলিয়নস অফ ডলার্স পেয়ে যেতে পারে, ওভারনাইট হয়তো 1-2 বিলিয়ন ডলার। এটা একটা বিরাট ব্যাপার হবে, বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত উল্লেখযোগ্য খুবই সম্ভাবনার কথা বলেছেন, খুবই সুন্দর তাদের ফরেন কন্ট্রাক্ট আছে। এই যে মশিউর রহমান সুন্দর করে ব্যাখ্যা করেছেন, অনেকগুলো চাওয়ার কথাও আপনি বলেছেন এবং বাস্তবতার কথা বলেছেন, এবং জনগণকে আসলে নাগরিক হয়ে উঠতে হবে। এবং আপনার কথার মধ্যে একটা জায়গা ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়, আমি এই প্রসঙ্গে আসতে চাই মশিউর বাবু আপনার সাথে। মশিউর বাবু, একটা সুন্দর সমৃদ্ধ ঘুষমুক্ত বাংলাদেশের কথা বলা হচ্ছে, কিন্তু ঘুষ আপনি মানে বাংলাদেশের ঘুষের প্রবণতা কি সাংঘাতিক সেটা আমরা জানি। সেইখান থেকে এবং এক ধরনের যুদ্ধই ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আপনারা যারা দেশের বাইরে আছেন তাদের অভিজ্ঞতার আলোকে বলবেন আসলে ঘুষ থেকে কিভাবে বাংলাদেশ বের হয়ে আসতে পারে, সেখানে জনগণ বা নাগরিকের দায়িত্ব কি আছে আর সরকারের দায়িত্ব কি হতে পারে? ধন্যবাদ, প্রশ্নটা চমৎকার। তবে খুব সংক্ষিপ্ত সময়ে আসলে এটা খুব ব্যাপক একটা শব্দটা, খুব ছোট্ট ঘুষ, তবে এর ব্যাপকতা অনেক বিশাল একটা বিষয়। খুব অল্প সময় আমি জানি না বলতে পারবো কিনা, কারণ আমাদের সমাজের স্তরে স্তরে ঘুষটা পৌঁছে গেছে। দুঃখজনক হলেও এটাই সত্য। একটা অফিসের পিয়ন থেকে শুরু করে সে অফিসের বস পর্যন্ত এই শব্দটার সাথে পরিচিত, এবং আমাদেরকেও সাধারণ মানুষ হিসেবে পরিচিত হতে হয়। আমাদের চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয়, চাকরি করতে গেলে ঘুষ দিতে হয়, এটা খুবই দুঃখজনক। যে কোনো সেবা নিতে গেলে আসলে ঘুষের প্রবণতা আছে, লাইন থেকে সামনে যেতে হলেও ঘুষ দিতে হয়, অনেক সময় ঘুষটা দিতে হয়। এটা খুবই দুঃখজনক বলছিলেন যে আমরা প্রবণতাটাই আসলে টপকে যাওয়ার
পরিকল্পনা, সেখানে করতে দেওয়া। হ্যাঁ, নাগরিকের মনে হয় দায়িত্ব রয়েছে। এখানে আমার মনে হয় কি যে শুধু এক পক্ষ সচেতন হলে হবে না, সামগ্রিকভাবে আমাদেরকে সচেতন হতে হবে। শুধু কোনো একটা গোষ্ঠী, কোনো একটা দল সচেতন হলে হবে না, পুরো বাংলাদেশকে সচেতন হতে হবে, তাহলে এর থেকে বের হয়ে আসতে পারবো। এছাড়া অন্য তো কোনো পথ নাই। আমরা অনেক কিছু করতে পারি, যেমন মানুষ ঘুষ খাচ্ছে কেন, হয়তো একজন, তাদের কথাগুলো তো শুনতে হবে। কেউ কেউ বলছে আমার যে বেতন, আমি ঘুষ না খেয়ে করবো কি? আমার আমার যে আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাসে আসলে ঘুষের প্রবণতা, আপনি যদি স্পেনের কথাই বলি, যে স্পেনে আসলে 100 টাকাও ঘুষ লাগে না আমার। কোনো অফিসে গেলে কোনো পিয়নকে কিছু দিতে হয় না, আমি আমার সময় মতো যাচ্ছি, আমি আমার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, সময় মতো আমার কাজ হচ্ছে। আমার যে কোনো কাগজ দরকার, যে কোনো কিছু দরকার, সেটার যদি যোগ্যতা আমার থাকে তাহলে তারা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। আর যদি যোগ্যতা না থাকে, এখানে টাকায় কাজ হচ্ছে এবং তারা আমার কাছে ঠিক সেই অবস্থা থেকে যখন পরিবেশটা ঠিক সেই অবস্থা থেকে যখন বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে এই অবস্থাগুলো দেখেন, নিজে কোনো কাজ করতে গেলে বা পরিবারের বা আত্মীয়স্বজনের এই অভিজ্ঞতাগুলো শোনেন, তখন মানে উপলব্ধিটা নিশ্চয়ই ব্যস্তকর। এই এই অনুভূতিটা খুব বাজে অনুভূতি। এটা আমরা চাই না, কিন্তু আমাদের মুখোমুখি খুবই দুঃখজনক। এটা আমাদের বাস্তবতা। তবে আমি আশা করি আমরা এর থেকে বের হয়ে আসবো। কিভাবে আসবো সেটা যথাযথ কর্তৃপক্ষ জানেন। আমরা শুধু ভাবতে পারি, আমরা অনুভব করতে পারি। তবে আমরা এর থেকে মুক্তি চাই, সত্যিই চাই। আবারও আসি ফজলুল হক আপনার কাছে। ফজলুল হক, যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে সুশাসন বা আইনের শাসন নিশ্চিত করা, এবং আইনের শাসন যদি নিশ্চিত চলে, আইনের গতিতে চলে, তাহলে আসলে মানবাধিকার সম্পন্ন থাকে, এই বিষয়গুলো আমরা জানি। সেখানে আপনাদের ভবিষ্যৎ বাংলাদেশের কাছে প্রত্যাশাটা কি? একটি বৈষম্যহীন মানবিক সমাজ নির্মাণের জন্য ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি এবং সারা বিশ্বে সমাদৃত আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা, উনি যেভাবে প্ল্যানিং করেছে বাংলাদেশের সব সেক্টরকে দুর্নীতিমুক্ত করে, প্রত্যেকটা সেক্টরকে সচল করে, সকল রাজনৈতিক নেতৃত্বের সমঝোতার মাধ্যমে একটি সুন্দর সৃষ্টি করে, যদি একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে সরকারকে ক্ষমতা দেওয়া হয়, সেটুকু পর্যন্ত যদি আমাদের রাজনৈতিক দলগুলো যদি অপেক্ষা করে, ধৈর্য ধারণ করে, তাহলে আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আমাদের একটি সুন্দর ভবিষ্যৎ, একটি সুন্দর বাংলাদেশ, যেখানে অসাম্প্রদায়িক সমাজ, আমরা মানবিক সমাজ চাচ্ছি, যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে না, যেখানে ব্যাংক লুট হবে না, যেখানে করাপশন হবে না, সেরকম একটি সুন্দর বাংলাদেশ উনি উপহার দিতে পারবেন বাংলাদেশের জনগণ, সেটা উন্নত করে আশা করে এবং বিশ্বাস আছে। সে পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে, আমাদের অপেক্ষা করতে এবং সময় দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে আসলে মাত্র মানে 2 সপ্তাহ একটু অধিক সময় অতিক্রান্ত হচ্ছে, আমাদেরকে আরো সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে একটি বড় কাজ করতে হলে। ঠিক এই জায়গা থেকে যদি কথা বলতে চাই সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার সাথে, যে নির্বাচনের একটা প্রসঙ্গ আছে, যে এখন পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থায় যেটাই বলা হোক না কেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাটাকেই ধরা হয় সবচেয়ে ভালো ব্যবস্থা। তো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন একটা বড় নিয়ামক। সেখানে নির্বাচন প্রসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয়, রাজনৈতিক দলগুলোকে আসলে একটা জায়গায়, একটা মতে পৌঁছাতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে আমরা যে এটা দেখেছি, সেখান থেকে আসলে উতরে আমাদের রাজনৈতিক দলগুলো কিভাবে এক হতে পারে, সেখানে একজন প্রবীণ সাংবাদিক হিসেবে কিভাবে দেখেন? রাজনৈতিক সিদ্ধান্ত, এটা একটা ধোঁয়াশা ব্যাপার আছে যে সবগুলো রাজনৈতিক দল মিলে কিসের ভিত্তিতে, রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধিত্বের ভিত্তিতে, যখন প্রতিনিধিত্ব থাকে পার্লামেন্টে, এখন পার্লামেন্টে নেই, পার্লামেন্টে একটি মাত্র দল ছিল, সেই দল এখন প্রায় সব দলের লোকরা পালিয়ে বেড়াচ্ছে বলতে গেলে। যাই হোক, তো আর অন্য যে দলগুলোতে, এখন এই দলগুলোকে আপনি কিসের ভিত্তিতে দেখবেন? ফলে পালিয়ে যাওয়া দল, তাদেরও মানে ভালো লোক যদি থাকে তাদেরকে আবাহন করা উচিত, তাদেরকে ফাউন্ড আউট না করে। এই একটা প্লাস হচ্ছে সিভিল সোসাইটি, খালি রাজনৈতিক দল না,
রাজনৈতিক সিদ্ধান্ত বলতে সিভিল সোসাইটি, মিডিয়া সকলকে মিলে জনমতের বিশিষ্ট ব্যক্তিদেরকে ডেকে এক ধরনের গ্র্যান্ড ন্যাশনাল অ্যালায়েন্স, গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশন, অপিনিয়ন ডাকা, দফায় দফায় মিটিং করে, সামগ্রিকভাবে মিটিং করে এটা একটা সিদ্ধান্তে পৌঁছা উচিত। যেহেতু কোনো রাজনৈতিক দল নেই, অতীতের প্রতিটি রাজনৈতিক দল নিজেদের শাসন হলে ভয়ঙ্কর দুঃশাসন করেছে, সর্বশেষ সবচেয়ে বেশি দুঃশাসন করেছে। ফলে সকলের প্রতিনিধিত্ব আগের পরের খেয়াল রেখে এটা একটা করা উচিত। ফলে এইটার ভিত্তিতে একটা মানে রূপরেখা তৈরি করা উচিত নির্বাচনে, এবং খুব বেশি বছর দুয়েক আড়াইয়েক সম্ভবত টাইম নেওয়া উচিত। ন্যূনতম যে সমস্ত সংস্কার দরকার আছে এই সংস্কারগুলো না করে আকস্মিকভাবে, যেমন বিএনপি সেক্রেটারি জেনারেল ফখরুল সাহেব মানে অস্থির হয়ে গেছেন নির্বাচনের রূপরেখা দেন নাই বলে, তা অন্যান্য অনেকে বলেছেন। সেটাই দেখলাম কিছুদিন আগে প্রথম যখন উনি উপদেষ্টার সাথে প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটা রোড ম্যাপ দিবেন, এরকম বলেছেন। এখন রোড ম্যাপের কথা উনি বলেছেন আপনারা যখন চান, এটাও একটা ধোঁয়াশা। তো একটা রোড ম্যাপ তৈরি হবে ওই ধরনের একটা ন্যূনতম যদি না হয়, এদেরকে আবার যদি একটা দল ক্ষমতাসীন হয়ে যায়, তারা আবার কি শাসন চালু করবে আমরা অতীতের অভিজ্ঞতা দেখে বিভিন্ন গ্রুপে তো আমরা দেখেছি। ফলে এরা ন্যূনতম একটা সংস্কার করা, এই জন্য বছর দুয়েক টাইম থাকলে ভালো তাতে, এবং নির্বাচনী ব্যবস্থাটা যাদের সক্রিয়। এর আগে এই সরকার নির্বাচন মানে আপনার তত্ত্বাবধায়ক সরকার তুলে যাওয়ার আগে তত্ত্বাবধায়ককে কিভাবে অপব্যবহার করা হয়েছে বা করার চেষ্টা হয়েছে সেটাও আমরা জানি। ফলে এই ভিত্তিতে এই সরকার যদি আমাদের নির্বাচন কমিশন, নির্বাচন প্রক্রিয়া, ভোটার লিস্ট তৈরি, এগুলাকে অন্তত পক্ষে মানে সৎ করতে পারেন, সঠিক একটা ন্যূনতম সংস্কার তৈরি করে ভিত্তি তৈরি করে নির্বাচন না দেন, এবং এবং রাজনৈতিক দলগুলোর জন্য একটা নীতিমালা তৈরি করা উচিত। যেমন একই ব্যক্তি, আমাকে একটু অনুগ্রহ করে কথা বলার সুযোগ দিন। আমি এই কিছুদিন আগে দেখলাম কে বলছেন একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী, আমার পুত্র বা ভাতিজা থাকলো, আমার ভাতিজার পরে আমার ভ্রাতুষ্পুত্রী থাকলো, এই যে ব্যাপারটা ঘটেছে, তো আমি থাকা আর আমার ভাতিজি থাকা, ভ্রাতুষ্পুত্র থাকা, পুত্রকন্যা থেকে একটা পারিবারিক অ্যাফেয়ার দল মানে ঘটনাটা একই হয়ে দাঁড়ালো। ফলে ওইটারও কিছু নীতিমালা থাকা দরকার। আর একটা হচ্ছে আগের তত্ত্বাবধায়ক সরকার মঈন আহমেদের ওই সময়কার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশনকে বলা হয়েছিল একটা সব দলগুলো ওখানে মানে সাইন করেছে ওই নীতিমালায়, সেটা হচ্ছে কোনো বাংলাদেশের রাজনৈতিক দলের প্রবাসে কোনো শাখা থাকতে পারবে না। এই যে জনাব বাবু আছেন স্পেন থেকে, তাকে জিজ্ঞাসা করেন, যুক্তরাষ্ট্রে তো আমি জানি বাংলাদেশের যে দলের 50টা লোক নেই এবং ঢাকাতে একটা রুমের ভিতরে সীমাবদ্ধ, সেই দলেরও যুক্তরাষ্ট্রের শাখা আছে। এবং এইটা একটা দুঃখজনক, বিদেশে কোনো রাজনৈতিক দলের এই বিষয়টা একটা ব্যাপক আলোচনার দাবি রাখে। আমরা হয়তো আর একটা অনুষ্ঠানে এই বিষয় নিয়ে কথা বলতে পারবো। সৈয়দ মাহমুদুল্লাহ, আমাদের সময়েরও সংকীর্ণতা আছে, সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি শেষ করতে চাই মশিউর বাবু আজকের অপেক্ষাকৃত তরুণ আমাদের মধ্যে, এবং তরুণদের নেতৃত্বেই যে বিপ্লব বাংলাদেশে সাধিত হয়েছে, সেই নতুন বাংলাদেশের যাত্রায় আপনার প্রত্যাশা জানিয়ে আজকে শেষ করবো। আপনি আপনার প্রত্যাশা কি বাংলাদেশের কাছে? প্রথমে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আমি প্রথমে যে কথাটা বলেছি সেই কথা দিয়েই শেষ করতে চাই, যে আমরা কথা বলতে চাই, আমাদের কথাগুলো বলতে চাই। সেটা যৌক্তিক হলে গ্রহণ করা হবে, না হলে গ্রহণ করা হবে না, সেটা পরের বিষয়। তবে কথা আমরা বলতে চাই, আমি আমার কথা বলতে চাই, সবাই সবার কথা বলতে পারে এমন পরিবেশটা আমরা চাই এই নতুন বাংলাদেশে। আমরা আমাদের কথা বলতে চাই এবং আমাদের কথাগুলো আসলে আমাদের মতো করেই বলতে চাই। হ্যাঁ, আমরা কথা বলতে চাই। নিশ্চয়ই এই প্রত্যাশা রাখতে চাই আমরা বাংলাদেশের কাছে, যে বাংলাদেশের মানুষ মন খুলে, প্রাণ খুলে, স্বাধীনভাবে কথা বলবে। সেই কথায় যুক্তি থাকলে দেশ গ্রহণ করবে, যুক্তি না থাকলে হয়তো যুক্তি কমিয়ে দেবে এবং এগিয়ে যাক বাংলাদেশে। সেই প্রত্যাশা মনে হয় আমাদের সবারই, সবারই। হ্যাঁ, এই প্রত্যাশা রেখে ধন্যবাদ। আপনি ফজলুল হক এবং আমাদের সিনিয়র সাংবাদিক রয়েছেন, তিনজনকেই আমার তরফ থেকে, নিউ ইয়র্ক বাংলা লাইফের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য।
ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের নিউ ইয়র্ক বাংলা লাইফের কোন পথে বাংলাদেশের আজকের আয়োজন। প্রতিদিনের মতো আবারও দেখা হবে। আপনারা সাথেই থাকুন আমাদের এবং আপনাদের মূল্যবান পরামর্শ দিন যে আর কি বিষয়গুলো নিয়ে কথা বললে আপনারা কথা বলতে চান এবং আমরাও সেই কথাগুলো তুলে ধরতে পারবো সবার কাছে বাংলাদেশের উন্নয়নের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর